আমার গাড়িরও তেল প্রায় শেষ হয়ে যাওয়ার পর 1 ঘন্টার মতো এই রাস্তায় কাটাই দিলাম। একদিকে তেল পাই না, আরেকদিকে তেল যা আছে ওই তেল না পাওয়া ভাইদের কষ্টের কারণে এই তেলও শেষ। সেদিন দেখলাম যে একটা গাড়ি তেল নাই, এখন গাড়ি চালা আবার তেলও দিবে না, এই জন্য গাড়ির সামনে গরুর গাড়ি দিয়ে গাড়ি টানতেছে। আমাদের মন্ত্রীরা বলে আগের চাইতে আমাদের তেলের রিজার্ভ এখন অনেক বেশি, চাহিদা বেড়ে গেছে। তো তোমাদের তাইলে ব্যবস্থাপনার দুর্বলতা, এটা তোমরা শুধরে উঠো না কেন? জনগণকে কেন ভোগান্তি করছো? আজকে সেই গাড়ির চাপে পড়ে আমার গাড়িরও তেল প্রায় শেষ হয়ে যাওয়ার পর 1 ঘন্টার মতো এই রাস্তায় কাটাই দিলাম। একদিকে তেল পাই না, আরেকদিকে তেল যা আছে ওই তেল না পাওয়া ভাইদের কষ্টের কারণে এই তেলও শেষ। শুধু কি গাড়ির তেল? কৃষি নির্ভর একটা দেশে এই মৌসুমে খামারিরা হা করে চেয়ে আছে, তাদের ফসলে সেচ করবে, পানি দিবে, নাই। আবার এখন ওই কুলাইয়েতেও আবার তেল দেয় না, ডিজেল দেয় না, বলেছে না আপনি কার্ড নিয়ে আসেন। সে কার্ড আনবে কিভাবে? এখন তাইলে পাম্পগুলো অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এর কৌফল হিসাবে আগামী মৌসুমে আমাদের খাদ্য উৎপাদন মারাত্মক ব্যাহত হবে এবং খাদ্য ঘাটতিতে বাংলাদেশ পড়বে। অবশ্যই এই দেশে আমরা দুর্ভিক্ষ দেখেছি 74 সালে, কারো গড় পড়ে আর কেউ সেই গড়ে তাকে আলু পোড়া খায়। এখন যারা আছে তারা বোধহয় আলু পোড়া খাওয়ার অপেক্ষায় আছে। আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুন। আমরা জনগণকে কথা দিচ্ছি, আমরা 77 জন যারা আপনাদের হয়ে সংসদের ভিতরে ঢুকেছি, আমরা 77 জন 18 কোটি মানুষকেও পাহারা দেব। আর সংসদের ভিতরে জাতির কপাল নিয়ে কেউ ডাকাতি বা সিনিমিনি করতে না পারে তারও পাহারা দেব। আপনারা দোয়া করবেন, আমরা কোনো অন্যায়ের কাছে মাথা উন্নত করব না এবং অন্যায়ের ব্যাপারে ছাড়ও দেব না। আমাদের পলিসি স্পষ্ট, ন্যায় কাজে সহযোগিতা সমর্থন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ। সেই দেয়াল আমরা তুলে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ বাংলাদেশকে নব্য ফেসিবাদের হাত থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিন। এই লড়াইয়ে সবাইকে আপামর জনতাকে আমি শরীক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, কারণ লড়াইটা জনগণের জন্য, আমাদের জন্য। ইনশাআল্লাহ ন্যায় এবং সত্যের এই লড়াইয়ে আমাদের বিজয় হবে, জনগণের বিজয় হবে, ফেসিবাদীরা হেরে যাবে ইনশাআল্লাহ। আমি বলেছি যেদিন গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে সেই দিন থেকেই নতুন করে আবার ফেসিবাদের যাত্রা বাংলাদেশে শুরু হয়েছে। আমরা এই যাত্রা কদম কদম যাত্রা আমরা থামিয়ে দেব ইনশাআল্লাহ, আমরা আগাতে দেব না। আর একটা বিষয় বলেই শেষ করছি, জ্বালানি সংকট মোকাবেলা করার জন্য আমাদের ফিরিস্তা শিশুদের উপরে প্রথমে হাত পড়েছে, তাদের স্কুল বন্ধ করে দিয়ে ঘরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। করোনার সময় দারুণ ব্যাহত হয়েছে, অনেক শিশু সন্তান ড্রপ আউট হয়ে গেছে, লেখাপড়া শুধু ছাড়ে নাই, সে বিপথে চলে গেছে, কিশোর গ্যাংয়ের অংশ হয়ে গেছে। এখন আবার যদি একই পথে এই সরকার হাঁটে তাহলে এই জাতিকে অন্ধত্ব এবং মূর্খতার চাদরে ডেকে দেওয়ার সিদ্ধান্ত নেবে এই সরকার। আমরা এটা রুখে দেব, এইটাও আমরা মানব না। আমাদের সন্তানদের মেধা হত্যা করার সুযোগ আমরা কাউকে দেব না। আমাদের বার্তা স্পষ্ট, সব ব্যবস্থাপনা নেওয়ার পরে সর্বশেষ হবে শিক্ষার উপর, এর আগে নয়। শিক্ষা দিয়ে নয়, লোড ম্যানেজমেন্ট বলেন আর ডিমান্ড ম্যানেজমেন্ট বলেন, আমার শিশু সন্তানদেরকে দিয়ে নয়, শিক্ষা দিয়ে নয়। এটা সবার শেষ। এটা 18 কোটি মানুষের জন্য, আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, মাথা উঁচু করে দাঁড়ানো একটা শিক্ষিত জাতির জন্য আমরা এখানে কোনো কম্প্রোমাইজ করব না। একটা পাম্পের লাইনে হাজার হাজার গাড়ি এবং মোটরসাইকেল দাঁড়ায় আছে লাইনের পর লাইন, এখন আর চাকাই ঘুরে না। সেদিন দেখলাম যে একটা গাড়ি তেল নাই, এখন গাড়ি চালা আবার তেলও দিবে না, এই জন্য গাড়ির সামনে গরুর গাড়ি দিয়ে গাড়ি টানতেছে। আমাদের মন্ত্রীরা বলে আগের চাইতে আমাদের তেলের রিজার্ভ এখন অনেক বেশি, চাহিদা বেড়ে গেছে। তো তোমাদের তাইলে ব্যবস্থাপনার দুর্বলতা,
এটা তোমরা শুধরে উঠো না কেন? জনগণকে কেন ভোগান্তি করছো? আজকে সেই গাড়ির চাপে পড়ে আমার গাড়িরও তেল প্রায় শেষ হয়ে যাওয়ার পর 1 ঘন্টার মতো এই রাস্তায় কাটাই দিলাম। একদিকে তেল পাই না, আরেকদিকে তেল যা আছে ওই তেল না পাওয়া ভাইদের কষ্টের কারণে এই তেলও শেষ। শুধু কি গাড়ির তেল? কৃষি নির্ভর একটা দেশে এই মৌসুমে খামারিরা হা করে চেয়ে আছে, তাদের ফসলে সেচ করবে, পানি দিবে, নাই। আবার এখন ওই কুলাইয়েতেও আবার তেল দেয় না, ডিজেল দেয় না, বলেছে না আপনি কার্ড নিয়ে আসেন। সে কার্ড আনবে কিভাবে? এখন তাইলে পাম্পগুলো অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এর কৌফল হিসাবে আগামী মৌসুমে আমাদের খাদ্য উৎপাদন মারাত্মক ব্যাহত হবে এবং খাদ্য ঘাটতিতে বাংলাদেশ পড়বে। অবশ্যই এই দেশে আমরা দুর্ভিক্ষ দেখেছি 74 সালে, কারো গড় পড়ে আর কেউ সেই গড়ে তাকে আলু পোড়া খায়। এখন যারা আছে তারা বোধহয় আলু পোড়া খাওয়ার অপেক্ষায় আছে। আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুন। আমরা জনগণকে কথা দিচ্ছি, আমরা 77 জন যারা আপনাদের হয়ে সংসদের ভিতরে ঢুকেছি, আমরা 77 জন 18 কোটি মানুষকেও পাহারা দেব। আর সংসদের ভিতরে জাতির কপাল নিয়ে কেউ ডাকাতি বা সিনিমিনি করতে না পারে তারও পাহারা দেব। আপনারা দোয়া করবেন, আমরা কোনো অন্যায়ের কাছে মাথা উন্নত করব না এবং অন্যায়ের ব্যাপারে ছাড়ও দেব না। আমাদের পলিসি স্পষ্ট, ন্যায় কাজে সহযোগিতা সমর্থন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ। সেই দেয়াল আমরা তুলে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ বাংলাদেশকে নব্য ফেসিবাদের হাত থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিন। এই লড়াইয়ে সবাইকে আপামর জনতাকে আমি শরীক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, কারণ লড়াইটা জনগণের জন্য, আমাদের জন্য। ইনশাআল্লাহ ন্যায় এবং সত্যের এই লড়াইয়ে আমাদের বিজয় হবে, জনগণের বিজয় হবে, ফেসিবাদীরা হেরে যাবে ইনশাআল্লাহ। আমি বলেছি, যেদিন গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে সেই দিন থেকেই নতুন করে আবার ফেসিবাদের যাত্রা বাংলাদেশে শুরু হয়েছে। আমরা এই যাত্রা কদম কদম যাত্রা আমরা থামিয়ে দিব ইনশাআল্লাহ, আমরা আগাতে দেব না। আর একটা বিষয় বলেই শেষ করছি, জ্বালানি সংকট মোকাবেলা করার জন্য আমাদের ফিরিস্তা শিশুদের উপরে প্রথমে হাত পড়েছে। তাদের স্কুল বন্ধ করে দিয়ে ঘরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। করোনার সময় দারুণ ব্যাহত হয়েছে, অনেক শিশু সন্তান ড্রপ আউট হয়ে গেছে, লেখাপড়া শুধু ছাড়ে নাই, সে বিপথে চলে গেছে, কিশোর গ্যাংয়ের অংশ হয়ে গেছে। এখন আবার যদি একই পথে এই সরকার হাঁটে, তাহলে এই জাতিকে অন্ধত্ব এবং মূর্খতার চাদরে ডেকে দেওয়ার সিদ্ধান্ত নেবে এই সরকার। আমরা এটা রুখে দেব, এইটাও আমরা মানব না। আমাদের সন্তানদের মেধা হত্যা করার সুযোগ আমরা কাউকে দেব না। আমাদের বার্তা স্পষ্ট, সব ব্যবস্থাপনা নেওয়ার পরে সর্বশেষ হবে শিক্ষার উপর, এর আগে নয়। শিক্ষা দিয়ে নয়, লোড ম্যানেজমেন্ট বলেন আর ডিমান্ড ম্যানেজমেন্ট বলেন, আমার শিশু সন্তানদেরকে দিয়ে নয়, শিক্ষা দিয়ে নয়। এটা সবার শেষ। এটা 18 কোটি মানুষের জন্য, আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, মাথা উঁচু করে দাঁড়ানো একটা শিক্ষিত জাতির জন্য আমরা এখানে কোনো কম্প্রোমাইজ করব না। আবারও আজকের এই আলোচনা সবার শুভকামনা করে এবং যাকবার অব্যাহত অগ্রযাত্রা মহান মাহবুদের দরবারে কামনা করে আয়োজক সবাইকে, সংগঠনের সবাইকে, সুধীমণ্ডলীকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক পার্টি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।